ওয়েলকাম ব্যাক টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আজকে আমি ইংরেজি গ্রামারের উপর এ সিরিজ অফ ক্লাসেস শুরু করতে যাচ্ছি। আজকের পর থেকে নিয়ে আমার এই চ্যানেলে ইংরেজি সাবজেক্টের ইংরেজি গ্রামারের উপর যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে, যেমন টেন্স, ক্লজ, সেন্টেন্সের গঠন এবং পার্টিসিপল, জিরান্ড, এক কথায় ইংরেজি গ্রামারের যত ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সমস্ত টপিকের উপর একের পর এক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দেব। তোমরা যদি আমার এই চ্যানেলকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার সমস্ত ভিডিওগুলো এনজয় করো, উপভোগ করো এবং শ্রবণ করো, তাহলে ইংরেজি গ্রামার সম্পর্কে তোমাদের আর কোনো রকম মনের মধ্যে সন্দেহের অবকাশ থাকবে না। এবং আমার এই চ্যানেলে এবং প্রাইমারি লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত, এক কথায় বেস লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত, মানে এ টু জেড ইংরেজি গ্রামারের খুঁটিনাটি সমস্ত বিষয়ে আমি আলোচনা করব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রি টেন্স এপিসোড, অর্থাৎ টেন্স শেখার আগে ইংরেজি গ্রামারের যে টপিকসগুলো সম্পর্কে মানে মানে স্বচ্ছ ধারণা থাকা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এক কথায় টেন্স শিখতে গেলে তার আগে যে সমস্ত বিষয়গুলো খুবই জানা প্রয়োজন, সেই সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা শুরু করছি। তবে আজকের আলোচনা শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। ইংরেজি গ্রামার সম্পর্কে যদি একদম স্বচ্ছ এবং ক্লিয়ার ধারণা করা প্রয়োজন হয়, তাহলে যে বিষয়টি সর্বাগ্রে জানতে হবে সেটি হচ্ছে হোয়াট ইজ ইংরেজি গ্রামার। ইংরেজি গ্রামার কি, ইংরেজি গ্রামার আমরা কেন পড়ব, এই বিষয়টা সর্বপ্রথম জানতে হবে। যদি এই বিষয়টা সর্বপ্রথম জানা যায়, তাহলে ইংরেজি গ্রামার সম্পর্কে একটা ক্লিয়ার এবং স্বচ্ছ কনসেপ্ট তৈরি হবে। হোয়াট ইজ ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামার কি, ইংরেজি গ্রামার কি, এই প্রশ্নের উত্তরে আমরা খুব সহজ সরলভাবে বলতে পারি যে যে বই পড়ে আমরা ইংরেজি ভাষা সহজ শুদ্ধভাবে পড়তে পারি এবং লিখতে পারি, সেই বইকেই বলা হয় ইংরেজি গ্রামার। তাহলে ইংরেজি গ্রামার আমরা কেন পড়ি? ইংরেজি গ্রামার আমরা এই কারণে পড়ি যাতে আমরা ইংরেজি ভাষাকে সহজ সরলভাবে লিখতে পারি, পড়তে পারি। এরপরে আমি আলোচনা করছি ইংরেজি গ্রামারটা অ্যাকচুয়ালি যারা খুব হায়ার লেভেলে একটু চিন্তা ভাবনা করে এবং হায়ার ক্লাসে যারা পড়াশোনা করে, তাদের জন্য হোয়াট ইজ ইংরেজি গ্রামার এই প্রশ্নের উত্তরে আমি একটু একটু অন্যভাবে বলতে পারি। সেটা কি, আমি এখানে লিখে রেখেছি হোয়াট ইজ ইংরেজি গ্রামার। এখানে লেখা আছে হোয়াট ইজ ইংলিশ গ্রামার। এর উত্তরে বলতে পারি ইংলিশ গ্রামার ইজ দ্য সেট of structural rules governing how words are framed। তাহলে ইংরেজি গ্রামার হচ্ছে কতগুলো গঠনগত রুলস এর একটা সেট, যে সেটটা কি করবে, যে সেটটা করবে যে গভর্নিং হাউ ওয়ার্ডস আর ফ্রেমড, যে সেটের সাহায্যে গঠনগত কিছু বৈশিষ্ট্য বা স্ট্রাকচারাল রুলস, গঠনগত কিছু নিয়ম, যে নিয়মগুলো আমাদেরকে সাহায্য করবে গভর্নিং, আমাদেরকে সাহায্য করবে হাউ ওয়ার্ডস আর ফর্মড, কিভাবে ইংরেজি ওয়ার্ডটাকে ফর্ম করা হয়, ইংরেজি ওয়ার্ডকে শব্দকে তৈরি করা হয়। আর কি করা হয়, অ্যারেঞ্জড ইনটু ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস। এবং সেই রুলসের সাহায্যে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করতে পারি এবং কিভাবে ফ্রেজ গঠন করতে পারি। এবং তারপরে কি বলতে পারি, অ্যান্ড কম্বাইন্ড টু ক্রিয়েট মিনিং, এবং সেইগুলোকে মিশ্রণ ঘটিয়ে আমরা তার একটা বিশেষ অর্থ তৈরি করতে পারি। অ্যান্ড কি করতে পারি, কমিউনিকেট ইফেক্টিভলি, এবং কার্যকরভাবে আমরা যোগাযোগ সংরক্ষণ করতে পারি ইন দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার মাধ্যমে। তাহলে এটা সামগ্রিক অর্থে এইভাবে বলা যেতে পারে, ইংরেজি গ্রামার হচ্ছে সেই সমস্ত নিয়ম নিয়ে তৈরি, যে নিয়মের সাহায্যে আমরা কি করতে পারি, ওয়ার্ড গঠন করতে পারি, এবং ওয়ার্ড গঠন করার পরে সেই ওয়ার্ডের সাহায্যে সেন্টেন্স এবং ফ্রেজ গঠন করতে পারি, এবং সেইগুলোর সংমিশ্রণ ঘটিয়ে ইংরেজি ভাষার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে
যোগাযোগ সংরক্ষণ করতে পারি বা আমরা কথা বলতে পারি। এই বিষয়টাই একটু হায়ার লেভেলে যারা চিন্তা ভাবনা করে তাদের ক্ষেত্রে এটাই বলা যেতে পারে। আর এটা আরেকটা বিষয় বলা যেতে পারে, ইট ইনক্লুডস কনসেপ্ট লাইক পার্টস অফ স্পিচ। মানে এই এই যে গঠনগত যে নিয়ম, এই গঠনগত নিয়মের মধ্যে আমরা পার্টস অফ স্পিচ আমরা ধারণা লাভ করতে পারি ভাব সম্পর্কে, এবং আমরা সেই সঙ্গে ধারণা লাভ করতে পারি স্ট্রাকচার মানে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে। তাহলে পার্টস অফ স্পিচ, ভার্ব, টেন্সেস এবং সেই সঙ্গে সেন্টেন্স স্ট্রাকচার, প্রোভাইডিং ফ্রেমওয়ার্ক দ্যাট মেক্স ইংলিশ আন্ডারস্ট্যান্ডেবল। তার মানে হচ্ছে ইংরেজি গ্রামারের বইয়ের সাহায্যে বা ইংরেজি গ্রামারের সাহায্যে আমরা পার্টস অফ স্পিচ, অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ নিয়ে একটা পৃথক আলাদা ভিডিও আমি অবশ্যই বানাবো। পার্টস অফ স্পিচটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমরা সচরাচর যে সমস্ত কথাগুলো বলি সেগুলো হচ্ছে স্পিচ। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে অংশ, সেই কথাগুলোর অংশই হচ্ছে পার্টস অফ স্পিচ। মানে সেন্টেন্স বা স্পিচ একই বিষয়। তাহলে ইংরেজি গ্রামারের মাধ্যমে আমরা কনসেপ্ট বা আমরা আইডিয়া লাভ করব পার্টস অফ স্পিচ সম্পর্কে, ভাব সম্পর্কে, টেন্স সম্পর্কে এবং সেই সঙ্গে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে। প্রোভাইডিং দ্য ফ্রেমওয়ার্ক মানে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে মানে সেই কাজে সাহায্য করবে। কোন কাজটা? দ্যাট মেক্স ইংলিশ আন্ডারস্ট্যান্ডেবল। মানে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে খুব সহজভাবে বুঝতে সাহায্য করবে এই সমস্ত বিষয়গুলো। তাহলে এই গেল মোটামুটি হোয়াট ইজ ইংলিশ গ্রামার বুক, ইংলিশ গ্রামার বুক কি, এবং সেই সম্পর্কে একটা মোটামুটি বেসিক কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করলাম। সংক্ষেপে আরেকবার আমি বলতে চাইছি, যে বই পড়ে আমরা ইংরেজি ভাষা সহজ শুদ্ধভাবে পড়তে পারি এবং লিখতে পারি সেই বইকে বলা হয় ইংরেজি গ্রামার। ইংরেজি গ্রামার হচ্ছে কতগুলো নিয়ম নিয়ে আলোচনা করে, যে নিয়মের সাহায্যে আমরা ওয়ার্ড গঠন করতে পারি, ওয়ার্ডের সাহায্যে আমরা ফ্রেজ এবং সেই সঙ্গে সেন্টেন্স গঠন করতে পারি, এবং সেই সেন্টেন্সের সাহায্যে আমরা একে অপরের মধ্যে যোগাযোগ সংরক্ষণ করতে পারি বা আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ইংরেজি গ্রামার আলোচনা করে। এবার আমি নেক্সট পরবর্তী টপিকে যাব। মানে ইংরেজি গ্রামারের একদম প্রাইমারি লেভেলের ফার্স্ট আলোচনা হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা। সেই অ্যালফাবেট নিয়ে এবার আমি আলোচনা শুরু করছি। তাহলে এবার আলোচনা করছি অ্যালফাবেট। অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে মানে বর্ণমালা। এখানে ইংরেজিতে অ্যালফাবেট কাকে বলা হয়? আমরা জানি ইংরেজি ভাষাতে মোট 26টি লেটার আছে। এই 26টি লেটারকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট। ফ্রম এ টু জেড দিস লেটার্স আর কল্ড অ্যালফাবেট। মানে এক কথায় এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার আছে সেই 26টি লেটারকে বলা হয় একসঙ্গে অ্যালফাবেট, বাংলাতে যাকে বলা হয় বর্ণমালা। এই ইংরেজিতে যে এই অ্যালফাবেটকে মূলত এখানটাই দুটো ভাগে ভাগ করা হয়। অ্যালফাবেট একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। আর আরেকটা ভাগ এখানে বলা যেতে পারে সেটা হচ্ছে সেমি ভাওয়েল। কিন্তু মূলত মানে নিচু ক্লাসের যে গ্রামার বইগুলো আছে সেই বইগুলোতে কিন্তু এই দুই প্রকার মানে অ্যালফাবেটের কথা বলা আছে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। এবার এই ভাওয়েল এবং কনসোনেন্ট এবং সেই সঙ্গে সেমি ভাওয়েল সম্পর্কে মানে একটা প্রাইমারি একটা স্বচ্ছ ধারণা থাকা খুবই প্রয়োজন, এবং এই ধারণাটা যদি না থাকে তাহলে কিন্তু আপার ক্লাসে গিয়ে বা উপর ক্লাসে গিয়ে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তাই আমি এই অ্যালফাবেট সম্পর্কে এত সহজ সরলভাবে আমি বলার চেষ্টা করব যেটা তোমাদের প্রত্যেকের মনের মধ্যে গেঁথে যাবে। তবে আমি এইটুকুই বলবো যে অ্যালফাবেট হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার সেই 26টি লেটারকে বলা হয় অ্যালফাবেট। আর এই অ্যালফাবেটের মধ্যে প্রথম যে ভাওয়েল, তাহলে এই 26টি যে লেটার, এই 26টি লেটারের মধ্যে যে লেটারগুলি অন্য কোনো লেটারের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে বলা হয় ভাওয়েল। তার বাংলাতে তাকে বলা হয় স্বরবর্ণ। তাহলে এখানে ভাওয়েল হচ্ছে মোট ইংরেজিতে 5টা, এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে? তাহলে ভাওয়েল হচ্ছে মোট 5টা, এ, ই, আই, ও, ইউ। এরপরে আমি আলোচনা করছি কনসোনেন্ট। কনসোনেন্ট শব্দের অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এক্ষেত্রে কনসোনেন্ট বলতে বোঝানো হয়েছে যে যে সমস্ত লেটারগুলি অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই 5টি লেটার ছাড়া
বাকি লেটারগুলো মানে স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, যে লেটারগুলি ভাওয়েলের অর্থাৎ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেই লেটারগুলিকে বলা হয় কনসোনেন্ট। এবং এই কনসোনেন্টের মধ্যে আরো দুটো লেটার আছে, একটা হচ্ছে ডব্লু আর একটা হচ্ছে ওয়াই। এই ডব্লু এবং ওয়াই এই দুটি লেটারকে বলা হয় সেমি ভাওয়েল। এর বাংলা অর্থ হচ্ছে অর্ধস্বর। তো এই সেমি ভাওয়েল নিয়ে আমি প্রথম আলোচনা করছি। সেমি ভাওয়েল হচ্ছে, তাহলে সেমি ভাওয়েল কাকে বলা হয়? যে লেটার অর্থাৎ কনসোনেন্টের মধ্যে দুটি লেটার আছে, একটা হচ্ছে ডব্লু আর একটা ওয়াই, এই দুটি লেটার উচ্চারণগতভাবে ভাওয়েলের মতো হলেও, কি বললাম, ডব্লু এবং ওয়াই এই দুটি লেটার মানে উচ্চারণগতভাবে ভাওয়েল বা স্বরবর্ণের মতো হলেও কিছু কিছু সময় বা কোনো কোনো ক্ষেত্রে মানে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণের মতো আচরণ করে। তাই এই লেটার দুটিকে বলা হয়, তাই এই ডব্লু এবং ওয়াই এই লেটার দুটিকে বলা হয় সেমি ভাওয়েল। তাহলে সেমি ভাওয়েল কাকে বলে? কনসোনেন্টের মধ্যে যে লেটার দুটি উচ্চারণগতভাবে ভাওয়েল বা স্বরবর্ণের মতো হলেও কোনো কোনো সময় বা কোনো কোনো ক্ষেত্রে কি করে, কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণের মতো আচরণ করে, সেই লেটার গুলোকে বলা হয় বা সেই লেটার দুটিকে বলা হয় মানে অর্ধস্বর বা সেমি ভাওয়েল। তাহলে এখানে সেমি ভাওয়েল হচ্ছে এখানটাই ডব্লু এবং ওয়াই। মানে একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝা যাক। এই যে ইএস শব্দ, এই ইএস শব্দটাতে এই ওয়াই লেটারটি এখানে কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণের মতো আচরণ করছে। আবার অন্য একটা শব্দ যেমন বয়, এই বয় শব্দে ওয়াই লেটারটি কিন্তু এখানে ভাওয়েলের মতো আচরণ করছে। তাই ডব্লু এবং ওয়াই এই দুটিকে সেমি ভাওয়েল বলা হয়। এরপরে আমি আলোচনা করছি কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট কাকে বলা হয়? এর আগে বলেছি কনসোনেন্টের সংজ্ঞা, আরো একবার বলছি, সেটা হচ্ছে যে লেটারগুলি স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেই লেটারগুলিকে বলা হয় কনসোনেন্ট। যেমন বিষয়টা একটু বোঝা যাক, যেমন কনসোনেন্ট হচ্ছে বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি এক্স জেড। এই যে লেটারগুলো হচ্ছে কনসোনেন্ট। এগুলো যদি আমি একটু ভেঙে বলি, যেমন বি 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 ইজ ইকাল টু বি প্লাস ই। এখানে বি লেটারটি উচ্চারণ করার জন্য কিন্তু উচ্চারণের সঙ্গে সঙ্গে এই ই মানে ভাওয়েলের সাহায্য নিয়েছে। তাহলে বি কনসোনেন্ট লেটারটি উচ্চারণ করার জন্য ই ভাওয়েলের সাহায্য নিচ্ছে। আবার ঠিক যদি আরেকটা দেখা যায় এফ, এই যে এফটাকে উচ্চারণ করার জন্য এফ এর আগে প্রথমে এ ভাওয়েল চলে আসছে। এফ উচ্চারণ করার জন্য, এফ কনসোনেন্টটি উচ্চারণ করার জন্য এ ভাওয়েলের সাহায্য লাগছে। তাহলে আমরা দেখছি যে কনসোনেন্ট যে লেটারগুলো আছে সেই লেটারগুলি কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারে না, মানে ভাওয়েলের সাহায্য ছাড়া। তাহলে কনসোনেন্টগুলো সবসময়তে ভাওয়েলের সাহায্য নিয়ে অর্থাৎ স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। এবার আমি আলোচনা করব ইংরেজি গ্রামারের একটা উল্লেখযোগ্য একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটি হচ্ছে পার্সন। পার্সন শব্দের বাংলা অর্থ হচ্ছে পুরুষ। এই পুরুষ বা পার্সন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি এই টপিকটির সমস্ত বিষয়টা মনোযোগ দিয়ে শ্রবণ করো তাহলে পার্সন বা পুরুষ এই নিয়ে তোমাদের মনের মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ থাকবে না। শুরু করছি পার্সন কাকে বলে বা পুরুষ কাকে বলে। এখানে what is person in English grammar person refers to speaker। মানে ইংরেজি গ্রামারে মানে যে বক্তা, যে মানে কোনো বিষয়ে কথা বলে সেই হচ্ছে এখানটায় পার্সন। আর অ্যাকচুয়ালি এখানটায় the form of the verb often changes depending on the person and number। মানে পুরুষ এবং নাম্বার এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু অনেক সময়তে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব গুলোর পরিবর্তন হয়।
তো এই বিষয়টা আমি যখন টেন্স নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। আমি এইটুকু এখন একটু ধারণা দিতে চাই যে পার্সন এবং নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু হেল্পিং ভার্ব, বিশেষ করে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই সমস্ত ভার্বগুলোর কিন্তু পরিবর্তন হয়। যেমন যেমন যদি বলা হয় আই, এর পরে কিন্তু হয় এম, কিন্তু এটা হচ্ছে আইটা হচ্ছে পার্সন, কিন্তু এই জায়গাতে যদি হি ব্যবহার করা হয় তখন এই এমটাই কিন্তু পরিবর্তন হয়ে যায় ইজ। আবার যখন যদি প্লুরাল ফর্ম হয়, দে যদি হয়, তাহলে এই দের পরে কিন্তু এই এম, ইজ, আর, এটা পরিবর্তন হয়ে যায় আর। তাহলে এইভাবে কিন্তু পার্সন এবং নাম্বার এর পরবর্তীতে আমি নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তবে এখানে এইটুকু জেনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে পার্সন আর নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু হেল্পিং ভার্বগুলো, বিশেষ করে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই সমস্ত মানে হেল্পিং ভার্বগুলোর পরিবর্তন হয়। তো এখানে পার্সন কাকে বলে বলতে তাহলে আমরা পার্সনের সংজ্ঞাটা সামগ্রিকভাবে এটাই বলতে পারি যে ইংরেজি গ্রামারে যে ব্যক্তি কোনো ক্রিয়া সম্পন্ন করে এবং যার উপর ভিত্তি করে, এবং নাম্বার এবং পার্সন যার উপর ভিত্তি করে কি করা হয়, হেল্পিং ভার্বগুলো পরিবর্তন ঘটে, সেটাই হচ্ছে এখানে পার্সন। ইংরেজি গ্রামারে পার্সন হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ফার্স্ট পার্সন, 2 নম্বর হচ্ছে সেকেন্ড পার্সন, 3 নম্বর হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সনকে বলা হয় ইংরেজিতে উত্তম পুরুষ, বাংলাতে উত্তম পুরুষ, এবং সেকেন্ড পার্সনকে বলা হয় বাংলাতে মধ্যম পুরুষ, এবং থার্ড পার্সনকে বলা হয় প্রথম পুরুষ। তাহলে এখানে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ কাকে বলা হয়? ফার্স্ট পার্সন হচ্ছে বক্তা যখন নিজের সম্পর্কে কোনো বিষয় বলে তখন তাকে বলা হয় ফার্স্ট পার্সন। অর্থাৎ ফার্স্ট পার্সন রেফার্স টু দ্য স্পিকার, মানে বক্তা যখন নিজের সম্পর্কে কোনো বক্তব্য বা কোনো তথ্য পরিবেশন করে তখন সেটাকে বলা হয় ফার্স্ট পার্সন। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে আই, উই, মাইন, তারপরে আস, আওয়ার, আওয়ার্স, এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে এখানটাই ফার্স্ট পার্সন। এবার সেকেন্ড পার্সন মানে হচ্ছে মধ্যম পুরুষ। সেকেন্ড পার্সন কাকে বলা হয়? দ্য পার্সন বিং স্পোকেন টু, অর্থাৎ বক্তা সামনে উপস্থিত যে ব্যক্তি সম্পর্কে বা যে ব্যক্তিকে উদ্দেশ্য করে কথাগুলো বলে, এক কথায় সামনে উপস্থিত ব্যক্তি সম্পর্কে যখন বক্তা কোনো বক্তব্য পরিবেশন করে তখন সামনে উপস্থিত ব্যক্তিটি হচ্ছে সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ। তাহলে সেকেন্ড পার্সন কাকে বলা হয়? মানে বক্তা যখন সামনে উপস্থিত কোনো ব্যক্তিকে সম্বোধন করে কথা বলে, অর্থাৎ যাকে সম্বোধন করে কথা বলে তাকেই বলা হয় সেকেন্ড পার্সন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ইউ, ইয়োর, ইয়োর্স। এবার হচ্ছে থার্ড পার্সন কাকে বলা হয়? থার্ড পার্সন হচ্ছে দ্য পার্সন বিং স্পোকেন অ্যাবাউট, অর্থাৎ কোনো বক্তা সামনে উপস্থিত ব্যক্তিকে উদ্দেশ্য করে যার সম্পর্কে কথা বলে, অর্থাৎ যে ব্যক্তি সামনে উপস্থিত নেই সেই ব্যক্তি সম্পর্কে যখন কথা বলে তখন সেই ব্যক্তিটাই হচ্ছে থার্ড পার্সন। তাহলে বক্তা কোনো ব্যক্তির সামনে কোনো ব্যক্তিকে সম্বোধন করে তাদের সামনে অনুপস্থিত কোনো ব্যক্তি সম্পর্কে যখন বক্তব্য পরিবেশন করে তখন সেই অনুপস্থিত ব্যক্তিকে বলা হয় থার্ড পার্সন। উদাহরণ হিসাবে বলা যেতে পারে রাম, শ্যাম, হি, শি ইত্যাদি। এক কথায় আমি, আমরা, তুমি, তোমরা বাদে এই পৃথিবীতে সমস্ত কিছু হচ্ছে থার্ড পার্সন। এই গেল মোটামুটি পার্সনের বিষয়টা। এবার আলোচনা করছি আমি সাবজেক্ট, অবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে। সাবজেক্ট এবং অবজেক্ট এবং প্রেডিকেট এই নিয়ে যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে টেন্স বোঝার ক্ষেত্রে বা ইংরেজিতে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড প্রবলেম হবে। তাই সাবজেক্ট, অবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার। আমি এই বিষয়টা নিয়ে খুবই সুন্দরভাবে, যতটা সহজ সরলভাবে আলোচনা করব। আশা করি আমার এই আলোচনা শোনার পরে সাবজেক্ট, প্রেডিকেট এবং অবজেক্ট নিয়ে আর কোনো রকম প্রশ্ন থাকবে না। শুরু করছি আলোচনা। বিষয়টা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এবং প্রেডিকেট।
মানে এখানে একটা সেন্টেন্সের ভিতরে ইন এ সেন্টেন্স দ্য সাবজেক্ট ইজ হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। মানে এখানে অ্যাকচুয়ালি কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয়, সেই ব্যক্তি বা বস্তুকে বলা হয় সাবজেক্ট। 2 নম্বর হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটের ব্যাপারটা হচ্ছে এখানটাই দ্য প্রেডিকেট ডেসক্রাইবস হোয়াট দ্য সাবজেক্ট অর ইজ। এখানে প্রেডিকেট বলতে বোঝায় মানে সেন্টেন্সের ভেতরে যে ব্যক্তি বা বস্তু, সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে এখানটাই প্রেডিকেট। আর অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে দ্য অবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব উইদিন দ্য প্রেডিকেট। অর্থাৎ মানে এখানটাই মানে অবজেক্ট হচ্ছে সেই, মানে অবজেক্ট বলতে সেই বিষয়টাকে বোঝানো হয় যে কি করে, রিসিভ করে। কি রিসিভ করে? অ্যাকশন অফ দ্য ভার্ব, যে ক্রিয়াটা সম্পন্ন করা হয় সেই ক্রিয়ার যে অ্যাকশনটা যে গ্রহণ করে সেই হচ্ছে এখানটাই অবজেক্ট। তাহলে এখানে একটা উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যাক। এখানে কি বলা আছে? দ্য ডগ চেজড দ্য ক্যাট। মানে এখানে ডগ মানে হচ্ছে কুকুর, চেজড মানে হচ্ছে ধাওয়া করা বা তাড়া করা, দ্য ক্যাট মানে এখানে একটি মানে কুকুর একটা বিড়ালকে তাড়া করেছিল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ডগ। কেন সাবজেক্ট? এখানে এই বাক্যে ভার্ব হচ্ছে চেজড, চেজড হচ্ছে ভার্ব, আর এখানে অবজেক্ট হচ্ছে এখানটাই ক্যাট। কিভাবে সাবজেক্ট, অবজেক্ট এবং প্রেডিকেট বুঝবো? এখানে বলা হয়েছে সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। তার এখানে এই সেন্টেন্সটাতে দ্য ডগ চেজড দ্য ক্যাট, এই সেন্টেন্সটিতে এই কুকুর সম্পর্কে বলা হয়েছে, অতএব কুকুরটা হচ্ছে এখানটাতে সাবজেক্ট। আর আরেকটু পরিষ্কার করে বলতে গেলে, আর একটু পরিষ্কার করে যদি বলা যায়, তাহলে সাবজেক্ট চেনার সবচাইতে ভালো উপায় হচ্ছে এখানে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করা যায়, হু, সেই সাবজেক্টকে মানে মানে ভার্বকে যদি হু বা কে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানটায় দ্য ডগ চেজড দ্য ক্যাট, এখানে ভার্ব হচ্ছে চেজড। এই চেজকে যদি হু দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কি উত্তর পাওয়া যায়? কে তাড়া করেছিল? কুকুরটি তাড়া করেছিল। তাহলে দ্য ডগ হচ্ছে এখানটায় সাবজেক্ট। তারপর প্রেডিকেট। প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়। তাহলে ডগ সম্পর্কে কি বলা হয়েছে? চেজ দ্য ক্যাট। তাহলে এখানে চেজ থেকে ক্যাট পর্যন্ত এই সমস্ত অংশটাই হচ্ছে এখানটাই প্রেডিকেট। তাহলে মানে উদ্দেশ্য সম্পর্কে কি বলা হয়েছে, বা অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে চেজ দ্য ক্যাট, মানে সে কি করেছে? ধাওয়া করেছে বিড়ালটিকে। অর্থাৎ চেজ থেকে ক্যাট পর্যন্ত এই টোটাল অংশটাই হচ্ছে প্রেডিকেট। এবার বলবো অবজেক্ট। তাহলে এখানে এই সেন্টেন্সের মানে ভার্বটা হচ্ছে চেজড। এইখানটাতে এই যে ভার্ব চেজড, এই চেজড এর যে অ্যাকশন, যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা গ্রহণ করছে কিন্তু এখানটাই ক্যাট। মানে এই যে বিড়াল মানে মানে কুকুরটি, এই কুকুরটি কি করছে? তাড়া করেছে। এই যে অ্যাকশন, যে ভার্ব, এই ভার্বের অ্যাকশনটা গ্রহণ করছে এখানটাতে ক্যাট। সুতরাং ক্যাটটা হচ্ছে এখানটায় অবজেক্ট। আর একটু পরিষ্কার করে বলতে গেলে এইভাবে বলা যেতে পারে, যখন ভার্বকে মানে ভার্বকে যখন প্রশ্ন করা হবে, কি দিয়ে প্রশ্ন করা হবে? হোয়াট দিয়ে যখন প্রশ্ন করা হবে, তাহলে ভার্বকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করা যায়, হোয়াট চেজড মানে মানে কাকে তাড়া করেছে, তখন তার উত্তর পাওয়া যাবে এখানটাই ক্যাট। অর্থাৎ ভার্বকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে এখানটাতে অবজেক্ট। তাহলে এই সাবজেক্টে মানে এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে দ্য ক্যাট। আশা করি সাবজেক্ট, অবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে, সাবজেক্ট, অবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে সকলের ধারণা স্পষ্ট হয়েছে এবং সকলে বুঝতে পেরেছো। এবার আলোচনা করছি ইংরেজি গ্রামারের অপর একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নাম্বার। এই নাম্বারটা হচ্ছে ভীষণ একটি ইম্পর্টেন্ট একটা টপিক। এই নাম্বার সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে ইংরেজি সাবজেক্টের সেন্টেন্স করার ক্ষেত্রে বা সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে অনেক সমস্যা আছে। তাই
এই নাম্বার বিষয়টা নিয়ে আমি স্বচ্ছ ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করছি। নাম্বার, হোয়াট ইজ নাম্বার? নাম্বার কাকে বলা হয়? তাহলে নাম্বার, এখানে নাম্বার ইজ এ ফিচার অফ সার্টেন পার্টস অফ স্পিচ। তাহলে নাম্বার হচ্ছে একটা বৈশিষ্ট্য অফ সার্টেন পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে একটা নিশ্চিত বা নির্দিষ্ট একটি পার্টস অফ স্পিচের একটি বিশেষ বৈশিষ্ট্য। দ্যাট অ্যালাউজ, যেটা অ্যালাউজ করে বা অনুমতি দেয় ফর ডিস্টিংশন। ডিস্টিংশন মানে হচ্ছে তথ্য, ইন কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ বা সংখ্যা। তাহলে নাম্বার ইজ এ ফিচার অফ সার্টেন পার্টস অফ স্পিচ দ্যাট অ্যালাউজ ফর ডিস্টিংশন ইন কোয়ান্টিটিজ। মানে নাম্বার হচ্ছে এমনই একটা বিষয় যেটা একটা নির্দিষ্ট পার্টস অফ স্পিচের পরিমাণ বা সংখ্যাকে বোঝায়। তাহলে সহজভাবে বলতে গেলে বোঝায় যার দ্বারা কোনো নির্দিষ্ট প্রাণী বা বস্তুর সংখ্যা বোঝায় তাকেই বলা হয় নাম্বার। তাহলে আর একটু ক্লিয়ার করে বলতে গেলে বোঝানো যায় যে মানে একটা নির্দিষ্ট পার্টস অফ স্পিচ, সেই পার্টস অফ স্পিচটাকে দেখার সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটি, সেই পার্টস অফ স্পিচটির সংখ্যা একটি না দুটি না একের অধিক, সেটা বোঝা যায় এই নাম্বারের সাহায্যে। অর্থাৎ যার সাহায্যে পার্টস অফ স্পিচের সংখ্যা বোঝা যায় তাকেই বলা হয় পার্টস, তাকেই বলা হয় নাম্বার। এই নাম্বার হচ্ছে মোটামুটি দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে হচ্ছে বাংলাতে এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে বাংলাতে বহু বচন বা একের অধিক। তাহলে সিঙ্গুলার নাম্বার কাকে বলা হয়? নাম্বার, হোয়াট ইজ সিঙ্গুলার নাম্বার? সিঙ্গুলার নাম্বার কাকে বলা হয়? সিঙ্গুলার নাম্বার হচ্ছে the words which indicate one thing or one person are called singular number। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা একটি মাত্র ব্যক্তি বা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় সেই ওয়ার্ডকে বলা হয় সিঙ্গুলার নাম্বার। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে ক্যাট। ক্যাট শব্দটির দ্বারা আমরা কিন্তু একটি মাত্র বিড়ালকে বুঝবো। ব্যাট, ব্যাট শব্দটির দ্বারা একটি মাত্র ব্যাটকে বুঝবো। ডল, ডল শব্দটির দ্বারা একটি মাত্র ডল বা পুতুলকে আমরা বুঝবো। তাহলে এখানে ক্যাট, ব্যাট, ডল এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটি প্রাণী, একটি ব্যক্তি বা একটি বস্তু সম্পর্কে তথ্য দিচ্ছে। এরপরে আলোচনা করছি প্লুরাল। প্লুরালটা হচ্ছে the words which indicate more than one or two person, more than one or two person or things are called plural number। মানে যে ওয়ার্ড দ্বারা মানে একের অধিক ব্যক্তি বা বস্তু সম্পর্কে তথ্য দেয় সেই ওয়ার্ডকে বলা হয় প্লুরাল নাম্বার। অর্থাৎ যে পার্টস অফ স্পিচ মানে একের বেশি বস্তু বা একের বেশি ব্যক্তি সম্পর্কে আমাদেরকে তথ্য নির্দেশ করে বা আমাদেরকে তথ্য প্রদান করে তাকেই বলা হচ্ছে প্লুরাল নাম্বার। যেমন ক্যাটস, সিএটি ক্যাটস, ক্যাটের সঙ্গে যখন এস যুক্ত করা হচ্ছে তখন সেটি হয়ে যাচ্ছে বিড়ালগুলি। ব্যাটস, ব্যাটের সঙ্গে যখন এস যুক্ত করা হচ্ছে তখন সেটার অর্থ হয়ে যাচ্ছে ব্যাটগুলি। ডলস, ডলের সঙ্গে যখন এস যুক্ত করা হচ্ছে তখন তার অর্থ হয়ে যাচ্ছে পুতুলগুলি। তাহলে এইভাবে নাম্বারের কাজ হচ্ছে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সম্পর্কে তার সংখ্যার মানে নির্দেশ করা। মানে কি পরিমাণ আছে, একটি বিড়াল আছে না দুটি বিড়াল আছে। একটি বিড়াল থাকলে পারে সিঙ্গুলার নাম্বার এবং একের অধিক থাকলে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। এ হচ্ছে মোটামুটি নাম্বার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি এবং আজকে আমি প্রিটেন্স এপিসোড পর্বে অর্থাৎ টেন্স শেখার পূর্ববর্তী সময়ে যে যে টপিকগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ সেই সমস্ত টপিকগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। আজকে আলোচনা করলাম অ্যালফাবেট, সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট, পার্সন এবং সেই সঙ্গে নাম্বার। এই বিষয়গুলো সম্পর্কে যদি স্পষ্ট ধারণা না থাকে তাহলে টেন্স বোঝার ক্ষেত্রে তোমাদের প্রচণ্ড সমস্যা হবে। তাই প্রিটেন্স এপিসোড পর্বে আমি আমার এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আমার এই আলোচনা তোমাদের অবশ্যই উপকারে লাগবে এবং তোমাদের যদি ভালো লাগে
তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীদের শেয়ার করবে এবং তাদের প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো যাওয়ার আগে একটাই কথাই বলবো, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে গ্রামারের মধ্যে যে কোনো ভিডিও আমি যদি আপলোড করি তাহলে যদি সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। নো মোর টুডে, বেস্ট অফ লাক এভরিবডি।